দর্শক, স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগরের দক্ষিণ সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। মাসুদ, স্বাগত আপনাকে। আপনাকেও ধন্যবাদ। এছাড়াও আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দেবেন, কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি যোগ দেবেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। ডক্টর মাসুদ, আপনাকে পেয়েছি, স্বাগত আরও একবার। অনেক ধন্যবাদ স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এনটিভিতে। আমরা সাধারণত এই অনুষ্ঠানে দিনের প্রধান ঘটনাগুলি এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি। আজকে যে জিনিসটা আমি শুরুতেই আলোচনা করতে চাই, আপনি জানেন যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদ রিকশা চালক জসিম, যিনি শহীদ হয়েছিলেন, তার মেয়ে লামিয়া পটুয়াখালীতে বাবার কবর জিয়ারত করতে গিয়ে ফিরে আসার সময় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এই ঘটনার 38 দিন পর গতকাল রাতে মোহাম্মদপুরে তার চাচার বাসায় ছিলেন। তিনি ঢাকায় এসেছিলেন ভর্তি পরীক্ষায়, মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য। পরীক্ষায়ও অংশ নিয়েছিলেন, কিন্তু খুবই দুঃখজনক যে গতকাল তিনি আত্মহত্যা করেছেন। আজকে তার লামিয়ার লাশ নিয়ে গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছেন। শুনতে চাই, আমরা বেশ কয়েকটি ঘটনা দেখলাম খুবই আলোচিত। এর আগে আসিয়াকে নিয়ে আরেকটি ঘটনা ঘটলো। আজকে লামিয়ার ঘটনা তো আসলে এটা নেওয়াই যাচ্ছে না, এত মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। শুনতে চাই আপনার কাছ থেকে। প্রথমে আমি দুটো কথা একটু বলে নিই যে লামিয়ার এই ঘটনাটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং জাতি হিসেবে আমরা সত্যি লজ্জিতও বটে। কারণ এটা শুধু লামিয়ার দায়ভার না, এটা তার শুধু পরিবারের ব্যাপার না, কিংবা শুধু জুলাই আগস্টের সাথে সম্পৃক্ত না। এটা হচ্ছে আমাদের আর্থসামাজিক, রাজনৈতিক এবং আমাদের নৈতিক চারিত্রিক একটা অধঃপতনেরও এটা একটা বড় উদাহরণ। এই জন্য যে এখানে তিনটা খুব স্পর্শকাতর ব্যাপার আছে। একটা হচ্ছে যে জুলাই আগস্টের সাথে সম্পৃক্ত একজন শ্রমিক মর্যাদাবান শহীদ, এরকম স্পর্শকাতর একটা পরিবারের সদস্যের সুরক্ষা পাওয়াটা, সম্মান দেখানোটা, এটা শুধু আইনগত ব্যাপার না। পুলিশ কি করলো, রাজনৈতিক দল কি করলো, এলাকার লোকেরা প্রোটেকশন দিতে পারলো না, তার চেয়েও সমাজ এবং রাষ্ট্রে আমরা এই ন্যারেটিভটা তৈরি করতে পারি নাই, এই প্ল্যাটফর্ম, এই পাটাতনটা আমরা তৈরি করতে পারি নাই যে এরকম একটা পরিবারের প্রতি আমাদের যে সম্মান দেখানো উচিত, সৌজন্যতা থাকা উচিত, তাদের প্রতি আমাদের একটা শ্রদ্ধা থাকা উচিত, তাদের পরিবার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে আমাদের একটা আত্মিক সম্পর্কের ভিত্তি তৈরি হওয়া উচিত। এটা আমাদের জাতিগতভাবে আমাদের ব্যর্থতা মনে করি আমি। সেকেন্ড হচ্ছে, দেখেন, এটা যদি স্বাভাবিক কোনো প্রোগ্রামে উনি যেত মেয়েটা, তাহলে একটা ব্যাপার ছিল মেনে নেওয়া যেত, ব্যাপারটা তা না। তাহলে একটা ব্যাপার ছিল বলতে এটা যে একটা প্রোগ্রামে গিয়েছে, ধরেন একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছে বা কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছে, এটার হিসাবটা একরকম। আর এটা সে গিয়েছে তার বাবার কবর জিয়ারতের জন্য। কতটা স্পর্শকাতর হলে আপনার মনে, হৃদয়ে, সাধারণ মানুষের মধ্যে এটা দাগ কাটার মতো একটা ঘটনা। এরকম সময় সাধারণত ওই লোকটার প্রতি বা ওই মানুষটার প্রতি বা ওই মেয়েটার প্রতি বা ওই পরিবার প্রতি আমার একটা আলাদা করে সিম্প্যাথি থাকে না, বা আমার একটা আলাদা আসলে আমরা তো ইংরেজিতে দুটো শব্দ ব্যবহার করি, একটা হলো সিম্প্যাথি, একটা হলো এমপ্যাথি। এটা সিম্প্যাথি বলা যাবে না। সিম্প্যাথি হলো তার প্রতি দয়া দেখানো, আর এমপ্যাথি হলো তার প্রাপ্য। আমি মনে করি এটা তার প্রতি আমাদের প্রাপ্য ছিল, এটা যেটা আমরা দেখাতে ব্যর্থ হয়েছি। যে ছেলেটা বা যে সংঘবদ্ধ চক্রের কথা আপনি বলেছেন, আমি বলবো যেটা চক্র না, এটা একটা রাজনৈতিক পরিচয় তারা বহন করেছে। আমি সেই রাজনৈতিক পরিচয়ে যাচ্ছি না। সেটা যদি আমার দলেরও কেউ হয়, আমার মতেরও কেউ হয়, তাহলে সেটা আমাকে নিতে হবে, আমার দায় স্বীকার করতে হবে, আমার বলতে হবে।
কারণ আমাদের দেশের সংঘবদ্ধ চক্র বলতে এখন আপনি খেয়াল করবেন যে আমাদের শত শত টিনেজ কিশোর গ্যাং তৈরি হচ্ছে। এই প্রত্যেকটা গ্যাংয়ের পিছনেই কোনো না কোনো প্রমোটিং আছে। এই প্রমোটিংটা কে করে? কোনো একটা রাজনৈতিক গোষ্ঠী তাদেরকে শেল্টার দেয়। এটা একদম কমনলি আপনি আলোচনা করলে জানতে পারবেন। আমি তো রাজশাহী ইউনিভার্সিটিতে প্রথম বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি এই কিশোরদের সাথে জেলখানায়, এবং তখন থেকে আমি অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পেয়েছি। তাদের সাথে দীর্ঘ 3.5 মাস থেকেছি, 4.5 বছর আমি আমলে থেকেছি। এই টিনেজ শ্রেণীর যারা ভিতরে ঢোকে তাদের প্রত্যেকের কথা হয়েছে যে মাসুদ ভাই, আমরা যে ঢুকি ভিতরে আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমাদের বের করার লোক আছে, আমাদের পরিবার দেখার লোক আছে। ইভেন আমরা এখানে আসি কিছুটা এনজয় করি, আমরা এখানে আসি অভিজ্ঞতা নিয়ে এখান থেকে বের হয়ে যাই, নিজেরা এখানে পরস্পর আলোচনা করি যে বের হয়ে এর চেয়ে আরো মানে কিভাবে অর্গানাইজডলি কাজটা করা যায়। দর্শকের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব সৈয়দ ইমরান সালে প্রিন্স। প্রিন্স ভাই, স্বাগত আপনাকে। আমরা আলোচনা করেছিলাম ডক্টর মাসুদ, আপনার আলোচনা যে শেষ হয় আমরা লামিয়ার আত্মহননের বিষয়ে কথা বলছিলাম, যে আপনি শেষ সেটা আমি 3টা বিষয়ের মধ্যে একটা বিষয় বলছি, আর একটা যেটা বলতেছিলাম যে এই যে সংঘবদ্ধ চক্র আপনি যেটা বললেন আর কি, এটার পিছনে কিন্তু একটা শক্তি কাজ করে আর কি, এবং তারা এটা উপলব্ধিতে রেখেই এই অপকর্মটা করে নিজেদেরকে পার পাওয়ার একটা মানসিকতা, যদিও পায় না, গ্রেপ্তার করা হয়, কেউ খালাস পেয়ে যায়, কেউ দীর্ঘ সাজা ভোগ করে, কেউ ফাঁসিতে ঝুলে, এসবই ঠিক আছে, কিন্তু এই যে তার পিছনে একটা শক্তি কাজ করে, এই শক্তিটার জন্য আমাদের একযোগে কাজ করতে হবে, যাতে তারা কোনোভাবে নিজেদের পিছনে কোনো একটা দেয়াল আছে যেটা তাদেরকে রক্ষা করতে পারবে, এটা মনে করতে না পারার মতো মানসিকতা আমরা তৈরি করতে এখনো পারি নাই। এটা রাজনৈতিক দল হিসাবে আমাদেরকে দায়িত্ব নিতে হবে। তৃতীয় যেটা, সেটা হচ্ছে যে মেয়েটা বয়সের দিক বিবেচনায় সে সুইসাইড করেছে, এটা তার বুঝতে হতো, কিন্তু যে বয়সে তার উপরে যে অত্যাচার বা যে শ্লীলতাহানি তার উপরে ঘটেছে, এটা বহন করাটা হয়তো তার জন্য কঠিন হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই আজকে যে আত্মহননের পথ বেছে নিয়েছে, আমি রাজনৈতিক একজন সাধারণ কর্মী হিসাবে আমি বলবো যে এটা শুধু লামিয়ার আত্মহনন না, এটা জাতি হিসাবে আমাদের আত্মহননের একটা মানে লজ্জার জায়গা সে তৈরি করে রেখে গেছে আমাদের, এবং এই দায়ভার আমাদেরকে নেওয়া উচিত, আমাদের পর্যালোচনা করা উচিত যে ভবিষ্যতে এরকম আর কোনো লামিয়ার জীবন যাতে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের আইনি ব্যবস্থা, আমাদের রাজনৈতিক সংস্কার এর প্রশ্নের জায়গায় যেন আমরা যেতে পারি, যাতে আর কোনো নতুন লামিয়ার এই অধ্যায় আমাদের জীবনে না আসে, আমাদের দেখতে না হয়, এরকম করুণ পরিণতি যেন আমাদের ভোগ করতে না হয়। দেখেন, আজকে তার বাবা শহীদ, তার পরিবারে সে মানে জিয়ারত করতে গিয়েছে, সেরকম একটা সময়ে যদি এই অপকর্মের শিকার যারা করেছে তারা হয়তো আইনের আওতায় এসেছে, বা যারা এখন আসে নাই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, কিন্তু চূড়ান্ত পরিণতিতে কি হলো? মেয়েটা তো আমাদের কাছ থেকে চলে গেল, তার বাবা শহীদ, তার পুরো পরিবারটা তো এখন একটা তছনছ পরিস্থিতি, এবং যারা এই পরিবারের সদস্য হিসাবে বেঁচে আছেন তারা ভবিষ্যতে কি নিয়ে বাঁচবেন? আসলে তাদের এই পরিবারটি পুরোই তছনছ, মানে একটা পরিবার বিধ্বস্ত। নিশ্চয়ই আসবে আপনার কাছে সৈয়দ ইমরান সালে প্রিন্স। আমরা আলোচনা করছিলাম জুলাই আগস্টের শহীদ জসিমউদ্দিনের কন্যা লামিয়ার আত্মহননের বিষয়ে। আমরা জানি যে লামিয়ার এই যখন নির্যাতনের শিকার হন, তখন বিভিন্ন রাজনৈতিক দল তার পাশে এসে দাঁড়িয়েছে। বিশেষ করে আমি বলবো যে আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তখন সেই পটুয়াখালীতে আফরোজা আব্বাস নিজে গিয়েছেন, তার পাশে দাঁড়িয়েছেন, সাহায্য সহযোগিতা করেছেন। এমন একটি উদ্যোগ নেওয়ার পরও কিন্তু এই 38 দিন পরে এসে লামিয়ার কিন্তু তার পাশে আর কেউ ছিল না, সে আত্মহননের পথ বেছে নিয়ে গেল। এবং সত্যিকার অর্থে রিক্সা চালকের মেয়ে, সে বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে এসেছিল, ভর্তি পরীক্ষায় মানে অংশ নিয়েছিল, হয়তো সে বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে চান্সও পাবে, কিন্তু লামিয়া তো আর ফিরে আসবে না। এরকম অনেক ঘটনাই ঘটছে, আসিয়ার ঘটনা জানি, শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে সহ আলোচক আছেন ডক্টর মাসুদ ভাই, তাকেও শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে দুঃখ প্রকাশ করে দিচ্ছি যে যানজটের কারণে আমার এখানে আসতে দেরি হলো। আমি আজকে কিছুটা অসুস্থ বটে, যে কারণে একটু সময় লাগলো আসার জন্য, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তো আজকে আপনি যে বিষয়টি অবতারণা করলেন এবং মাসুদ ভাইও বললেন
লামিয়ার আত্মহনন, এটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক এবং বেদনাদায়ক, এবং পুরো জাতি হিসাবে আমাদের মাথা হেট হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। হেট হয়ে যাওয়ার মতো অবস্থা না, হেট হয়ে গেছে অলরেডি। এটা কোনোভাবেই এইটাকে মেনে নেওয়া যায় না। আপনার একটা কল্পনা করা যায়, একটা ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ জসিম, তার মেয়ে তার বাবার কবর জিয়ারত করতে গিয়ে আপনার সেখানে ধর্ষণের শিকার হয়েছে, এবং সেই ধর্ষকদেরকে সবাই চেনে, সেখানে আইডেন্টিফাই করা হয়েছে তাদেরকে। তারপরেও এই লামিয়ার এই ধর্ষণের পর আপনি নিজেই বলেছেন বিএনপি সহ সকল রাজনৈতিক দল তার পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাকে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে, তাকে মনোবল জোগানোর চেষ্টা করানো হয়েছে, তার সাহস জোগানোর চেষ্টা করা হয়েছে। তারপরেও সেই মেয়েটি কিন্তু সাহস পায়নি, তার পরিবারের মনোবল কিন্তু ফেরানো যায়নি, এবং প্রতিনিয়ত তারা একটা আতঙ্কের মধ্যে থাকতেন, এবং প্রতিনিয়ত তারা প্রচ্ছন্ন একটা হুমকির মধ্যে থাকতেন। কিন্তু এই হুমকিটা দিচ্ছে কারা, দিল কারা, আজকে এগুলো তো আইডেন্টিফাই করতে হবে। আমরা স্বাভাবিকভাবে সরকার এবং প্রশাসন তাদের উচিত ছিল আরো নিবিড়ভাবে এই পরিবারকে সুরক্ষা দেওয়া, কাউন্সিলিং করা, মেয়েটাকে কাউন্সিলিং করে 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 একটা পর্যায়ে নিয়ে আসা। একটা দুর্ঘটনা ঘটে গেছে, স্বাভাবিকভাবে একটা মেয়ের জীবনে তার যে সতীত্ব, এটা হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। সেই সম্পদটাকে সে হারিয়ে ফেলেছে। তার বেঁচে থাকার স্বাভাবিকভাবেই মানে মানসিকভাবে সে ভেঙে পড়েছে। থাকারই কথা। এরকম একটা সময়ে আমরা তো সবাই তার পাশে দাঁড়িয়েছি, কিন্তু আমরা মেয়েটাকে বাঁচাতে পারলাম না। তার যে বয়স, এই বয়স অনুযায়ী তার প্রতি আসা অবিচারটা অনেক বড় হয়ে গেছে। এটা সে ধারণ করার মতো স্ট্রেংথ বা স্ট্যামিনা তার আসলে থাকার কথাও না। তো যাই হোক, আমি বললাম আজকে আমি অসুস্থ ছিলাম গত 2 দিন যাবত। তো আজকে আমি ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটি ডায়াগনস্টিক সেন্টারে আমি মোটামুটি ছিলাম, 11টা থেকে বিকেল পর্যন্ত ছিলাম। বেশ অনেকগুলো পরীক্ষা করিয়েছি। সেখানে সাধারণ মানুষের যে মানে অভিব্যক্তি এই বিষয়ে, এটা আসলে প্রশ্নবিদ্ধ কিন্তু আমরা হচ্ছি। এই যে পরিবর্তনটা আমরা আনলাম আন্দোলন সংগ্রাম করে, এই যে আওয়ামী ফ্যাসিবাদের যে পতন ঘটালাম, সেই পতন ঘটানোর পরে স্বাভাবিকভাবে মানুষের একটা কিন্তু আকাঙ্ক্ষা ছিল বা আশা ছিল দেশটার কিন্তু একটা পরিবর্তন আসবে, মানুষের মনোজগতের একটা পরিবর্তন আসবে। এই যে ধর্ষণ, আসিয়ার কথা বললেন আপনি, সেই আসিয়াকেও তো আমরা হারিয়েছি। এই ধর্ষণ এগুলো তো আওয়ামী যুগের একটা উপসর্গ ছিল। আওয়ামী আমলেই কিন্তু আমরা এইসব দেখতে পেয়েছি। প্রতিনিয়ত আমাদের মেয়েরা ধর্ষিত হচ্ছে, একদম মানে 6 বছরের বাচ্চা থেকে 72 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হয়েছে সেই সময়। তখন আমরা এই বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছিলাম, কথা বলেছি, মানুষের কাছে কমিটমেন্ট করেছিলাম যে পরিবর্তন আসলে এগুলো থাকবে না। মানুষ আজকে একটা বোন, মানে আমি সেই ডায়াগনস্টিক সেন্টারে বসা একটা বোন এসে আমাকে বলল যে ভাই, স্বাভাবিকভাবে চেনে সবাই, আমিও সিরিয়ালের জন্য বসে আছি, আমার সিরিয়াল আসার পরে আমি যাব টেস্ট করার জন্য। তো বললো যে ভাই আপনারা কি করলেন, এই প্রশ্ন তো মানে উত্তর দিতে হবে আপনাদের। উত্তরটা দেওয়া আমাদের জন্য খুবই কষ্টের, আমার জন্য যেরকম কষ্টকর এবং খুবই কঠিন, একইভাবে ডক্টর মাসুদের ক্ষেত্রে কষ্টকর এবং কঠিন। আমরা তো এই বাংলাদেশ চাইনি, আমরা এই পরিবর্তনটা কিন্তু আনতে পারিনি। শুধু আমরা যদি বলি আমরা পরিবর্তন চাই, সংস্কার চাই, কিসের সংস্কার, কিসের পরিবর্তন? আমার নিজের মন মানসিকতার যদি পরিবর্তন আমি ঘটাতে না পারি, তাহলে এই রাষ্ট্রীয় সংস্কার করে আমার কি লাভ? শুধু শব্দের পরিবর্তন হবে, একটা বাক্যের পরিবর্তে আরেকটা বাক্য বসবে, আর এইরকম লামিয়ারা তার সতীত্ব দিতে থাকবে, তার সমস্ত কিছু বিসর্জন দিবে, আর মানুষের প্রশ্নের মুখোমুখি দাঁড়াবো আমরা। মানুষ যে রাজনীতির মানুষ একই সাথে কিন্তু এগুলো আশা করে আমাদের কাছ থেকে। আমি শেষ করছি। তো আমার যে কথাটা, আমরা এই মানে তার ধর্ষণের প্রথম কথা হচ্ছে তার বাবার শহীদ হওয়ার পরে যেই শহীদের যে মর্যাদা, শহীদ পরিবারের যে মর্যাদা, তার যে নিরাপত্তা, এটা এই সরকার বা আমরা দিতে ব্যর্থ হয়েছে, প্রশাসন দিতে ব্যর্থ হয়েছে। তারপরে এই শহীদের পরিবারের মেয়েটা
ধর্ষণের শিকার হলো, তার নিরাপত্তা, তাকে তার মনোবল ফিরে পাওয়া, স্বাভাবিক জীবনে তার ফিরে আসা, এই প্রক্রিয়াতে আমরা কেউই থাকতে পারিনি। আমরা মুখের কথা দুইটা সান্ত্বনা দিয়ে চলে এসেছি, কিন্তু এইটা তো প্রশাসনের একটা দায়িত্ব, কর্তব্য। তার এইটার জন্য একটা প্রশাসনের আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, প্রত্যেক থানায় একটা ডিপার্টমেন্ট আছে, মহিলা অধিদপ্তর আছে, তারপরে যে ওয়ান স্টপ সার্ভিস, তারপরে মেয়েদের জন্য আলাদা একটা কাউন্সিলিং এর সিস্টেম আছে হাসপাতালগুলোতে। আমরা কি পারি নাই এই মেয়েটাকে নিয়ে সেখানে মানে কাউন্সিলিং করানোর জন্য? পারি নাই তো আজকে এইটা তো আত্মজিজ্ঞাসা আমাদের সবার, আমাদের চোখ দিয়ে পানি চলে আসে। এই মেয়েটা যদি আমার বোন হতো তাহলে আজকে কি হতো? তা আজকে সেই কারণেই বলবো যে আমরা যতই পরিবর্তনের কথা না বলি, আমরা যদি সমাজের পরিবর্তন না আনতে পারি, মানুষের মানসিকতার পরিবর্তন না আনতে পারি, আর ওই দুর্বৃত্ত যে আপনার এই অপকর্মগুলো করে বুক ফুদিয়ে তারা ঘুরে বেড়ায়, আবার হুমকি দেয়, আবার মানে এটাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে এইটার এই গতি থামবে বলে আমার মনে হয় না। নিশ্চয়ই। ডক্টর মাসুদ, আপনি এই বিষয়ে কোনো কথা থাকলে বলবেন, আমি একটু রাজনৈতিক বিষয়ে যেতে চাই। সংলাপ হচ্ছে ঐক্যমত কমিশনের সাথে। আমরা দেখলাম দুটো দল, বিশেষ করে বিএনপি এবং জামাত, অন্তত 2 থেকে 3টা বিষয়ে দ্বিমত এসছে। তার মধ্যে একটি বিষয় যদি আমরা বলি, যেটা হলো জামাত মানে ভোটের আনুপাতিক হারে সংসদে আসনের কথা বলছে, অন্যদিকে বিএনপি বলছেন গতানুগতিক যে ভোট হবে সে অনুযায়ী হবে। এই যে মানে মত অনৈক্য, এর সমাধান কিভাবে হবে? আরও কিছু বিষয় আছে, সে বিষয় নিয়ে আমি কথা বলবো। যেরকম মানে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়েও কথা আসছে। বিএনপি চাচ্ছে যে পরপর 2বারের পর আরও একবার গ্যাপ দিয়ে আবার নির্বাচিত হওয়া। তো আসলে এই যে ঐক্যমতের যে কমিশনের যে সিদ্ধান্তগুলো, এটা কিভাবে ঐক্যমত আসবে শুনতে চাই। আপনারা কেন আনুপাতিক হারে চাচ্ছেন? গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন। প্রথম কথা হচ্ছে, দেখেন, আমরা একটা বিষয় কিন্তু গণতান্ত্রিক একটা রাষ্ট্রে এটা আমাদের খুব স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে নিতে হবে, যেটাকে আমরা সবসময় বলি যে ইটস এ বিউটি অফ ডেমোক্রেসি। আপনার মত এবং দ্বিমত, মত প্রকাশেরও যেমন স্বাধীনতা থাকবে, আবার দ্বিমত গ্রহণ করা না করারও আপনার স্বাধীনতা থাকার মতো পরিবেশ আপনাকে নিশ্চিত করতে হবে। তো সেই জায়গায় জামাত ইসলামী একটা আলাদা দল, বিএনপি তার নিজস্ব একটা আলাদা ক্রাইটেরিয়া তার দল, তারা মেনটেন করেন। তো সেখানে এই মত এবং দ্বিমতের প্রশ্ন যখন উঠবে, তখনই কিন্তু যাচাই বাছাই করা, পাবলিক পারসেপশনে নিজেরা তাদের মূল্যায়ন করার একটা সুযোগ থাকবে যে জামাত ইসলামী তার যে পারসেপশনটা দিয়েছে, একজন সাধারণ নাগরিক হিসেবে আমার জন্য কোনটা উপযোগ্য বিষয় বা আমার জন্য কোনটা উপভোগ্য বিষয়, এই বিচার করার প্রক্রিয়াটাও তো এটার একটা ব্যাপার। নাহলে আমি যেটা বলছি জামাত সেটাই বলছে, বা জামাত যেটা বলছে বিএনপি সেটাই বলছে, তাহলে তো এখানে মানে যাচাই বাছাই করা বা পছন্দ অপছন্দের কোনো ব্যাপার থাকে না। দ্বিতীয় হচ্ছে পিয়ার পদ্ধতি যে ব্যাপারটা আমরা বলছি, যে রেশিও সিস্টেম যেটা আমরা বলছি, সেই জায়গাটা কিন্তু আপনাকে এটা আমরা এই মেসেজটা দিতে চেয়েছি যে বিএনপি কিন্তু একটা কথা বলে যে জাতীয় সরকার, বা আমরাও সবাই মিলে বলছি যে ফ্যাসিস্টদেরকে বাদ দিয়ে গণতান্ত্রিক আন্দোলন প্রক্রিয়া যারা ছিলেন সবাই মিলে আমরা দেশটাকে ধারণ করি, যেটা আমরা এখন সবাই বলার চেষ্টা করছি, সবার আগে দেশ বা সবার বাংলাদেশ। এই দুটো কথা কিন্তু এখন খুব সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে, এটা নিয়ে ভাবছে সবাই যে সবার আগে দেশ, সবার বাংলাদেশ। এই দুটো কথাকে যদি আপনি কম্বিন করতে চান, তাহলে আপনি এই পিয়ার পদ্ধতির সিস্টেমটাই হচ্ছে এটার জন্য বৈজ্ঞানিক এবং এটার জন্য একটা উপযুক্ত পদ্ধতি। যে আপনি ছোট দল, মাঝারি দল, বড় দল, আপনি ছোট দলকে ছোট দলের মতো করে ভূমিকা পালন করার কথা আমি বলবো কেন, তার যোগ্যতার আলোকে সে ভূমিকা রাখুক, তার মেধা যোগ্যতার বিকাশ ঘটনাটা সুযোগ তো দিতে চাই। আমরা যেটা বিগত 18 বছর বলে আসছি যে আমাকে আপনি মাঠে খেলতে না দিয়েই যদি অযোগ্য ঘোষণা করেন, তাহলে তো এটা আমার প্রতি জাস্টিস করা হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে জাতীয় সরকার বলতে আমরা কি বুঝাই? জাতীয় সরকার বলতে তো আমরা বুঝাই যে দেশ গড়ার কাজে স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে এটাকে ধারণ করে জনগণের পারসেপশনটাকে ওন করে যারা কাজ করবে আমরা তাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই। তো তাদেরকে সবাইকে নিয়ে যখন আপনি কাজ করতে চাইবেন, তখন তো সকলকে
এই জায়গাটা ধারণ করার মতো একটা স্পেস তো তাকে দিতে হবে, না, সেটি- সেই সক্ষমতার জায়গাটা তো তার একটু ঘাটতি সেটি দিতে থাকতে হবে, পারে। কিন্তু একটা প্রচলিত যে ধারা চলে আসছে, প্রচলিত তার- ধারা থেকেই তো তার আমরা বের নতুন- হতে চাই, আমরা তো হ্যাঁ। বলছি যে নতুন কিছু আমরা দিতে চাই। হ্যাঁ। এই নতুন কিছু দেওয়ার যদিও অর্থ অন্য এই নয় যে দেশের আপনি মানে পৃথিবীতে আরো কয়েকটা রাষ্ট্র হ্যাঁ, আছে বহু এই রাষ্ট্রে ব্যবস্থা। এরকম আছে, বহু রাষ্ট্রে আছে। হ্যাঁ। এবং আমাদের দেশেও এখন আমরা কিন্তু এই পদ্ধতিটা দিয়েছি আমাদের নিজস্ব একটা জরিপের ভিত্তিতে। আমরা সাধারণ মানুষের কাছে গিয়েছি, তাদের পারসেপশনটা আমরা নিয়েছি। তারাও মনে করে যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া, ধরেন আমাদের সাথে যে দলগুলো যে আমাদের 18 দল বলি বা আমাদের গণতান্ত্রিক মঞ্চ বলি বা 12 দলীয় জোট বলি, এই যে 20-25টা রাজনৈতিক দল আমরা একসাথে কাজ করেছি, এই দলগুলি কি সমান হবে? সমান হবে না। তো সমান হওয়ার অর্থ এই নয় যে তাকে আপনি কোনোভাবেই আন্দোলনে নিয়েছেন, স্টেজে নিয়েছেন, কিন্তু তাকে আপনি আর রাষ্ট্র পরিচালনায় সংসদীয় পদ্ধতিতে আমরা যে যাচ্ছি সেই পদ্ধতিতে তাকে আপনি অ্যাটেন্ড করাতে সুযোগ দিচ্ছেন না, না, বা সংসদীয় সুযোগ সে পাচ্ছে না। পদ্ধতিতে সুযোগ পাওয়া মানে কি ক্ষমতার অংশীদারিত্ব? ক্ষমতার দেওয়া, ক্ষমতার না, অংশীদারিত্ব না দিলে ক্ষমতার আপনি, বাইরে- সে মানে বাইরে বাইরে থেকেও থেকে তো সে সম্ভব। অংশগ্রহণ করবে কিভাবে? তাকে তো অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। আমি তো বলছি জাতীয় সরকার করছি, আমরা তো বলতেছি মানুষকে যে আমরা জাতীয় সরকারের একটা রূপরেখা দিচ্ছি। তো জাতীয় সরকারের রূপরেখার মানে তো হচ্ছে যে আপনি সবাইকে নিয়ে কাজ করতে চান। না, কিন্তু বিষয়টা সকলকে কি ধারণ এরকম করে যে আপনি কাজ আপনারা করতে চান। মানে সকলকেই দিতে চান কিছু না কিছু ক্ষমতার অংশীদারিত্ব? আমরা বিষয়টা কি সকলকে এমন? দিতে চাই না, আমরা দিতে চাই যে প্রত্যেকটা দল তার যতটুকু সে ধারণ করে, তার তো আমাদের তো একটা জরিপ আছে যে কোন দলের কত মানে তার স্ট্রেংথ কি আছে, তার পাবলিক পারসেপশনটা কত আছে, পাবলিক সাপোর্টার কত আমি আছে। যদি এভাবে এটার বলি, উপর ভিত্তি করে আমি যদি এভাবে বলি যে জামাতের আসন ভিত্তিক যে অবস্থান, সেই অবস্থানে দুর্বলতা থাকার কারণেই জামাত এরকম একটি থিওরি নিয়ে আসছে। না, আমরা আসন ভিত্তিক কারণ দুর্বলতা অতীতে থাকার তো আমাদের কোনো কারণ নাই, কারণ আমরা ইতিমধ্যে নিশ্চয়ই আপনি জেনেছেন যে আমরা 300 আসনে আমাদের প্রার্থী ঘোষণা দিয়ে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। এটার অর্থ আবার এই নয় যে আমরা তাহলে পিআর পদ্ধতির সিস্টেমের কথা বলছি কেন। এর অর্থ হচ্ছে আমাদের নির্বাচনী প্রস্তুতির কাজ চলমান, একটা এটা সাংগঠনিক প্রক্রিয়া। আর একটা হচ্ছে যখন জাতীয় ঐক্যমত্যের প্রশ্ন আসবে তখন তো এটা আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে। না, সেটি- সুতরাং মানে সেটি জামাত গেল, ইসলামী কিন্তু দুর্বলতা আমার- সবলতার উপর ভিত্তি করে এটা না, না, বরং আমার প্রশ্ন হচ্ছে যে আমরা- আপনারা এই থিওরিটা, এই পদ্ধতিটা চাচ্ছেন এই কারণেই যে যেহেতু জামাত আসন ভিত্তিক দুর্বলতা আছে প্রত্যেকটা এই 300 আসনে, হয়তো সেভাবে তারা জয়ী হয়ে আসতে পারবে না। তো অতীতে বিএনপির সাথে জোট করে তারা কিছু আসন নিয়েছে, এখন এটা এই কারণেই তারা এই আনুপাতিক হারে ভোটের কথা বলছে। আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আপনি আমি এখানে একটা লাইন শুধু বলে দিই, তারপরে আপনি এসে যান। সেটা হচ্ছে যে মানে জামাত ইসলামী তার দুর্বলতা সবলতার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে আমরা জনগণের অংশগ্রহণের ভিত্তিতে একটা রাষ্ট্র পরিচালনার নতুন ডাইমেনশনটা দিতে চাই। সেই জায়গাটা আমরা মনে করি যে অংশীদারের ভিত্তিতে তাদের অংশগ্রহণমূলক রাষ্ট্র পরিচালনার ভূমিকা থাকা উচিত। মানে আপনার শুধু ক্ষমতায় থাকলেই রাষ্ট্র পরিচালনায় মানে ভূমিকা রাখতে পারবে, ক্ষমতার বাইরে থাকলে বা সেটা রাখার সুযোগ নাই? না, এটি কেন ভাবছেন? না, ক্ষমতার বাইরে আর ভিতরে থাকার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে আমরা সকল দলগুলোকে সম্মিলিতভাবে ভূমিকা রাখার কথা বলছি। সেই জায়গায় আপনি যদি সে বিরোধী দলে বিরোধী দল যাওয়ার মতো হয় তো বিরোধী দলে যাবে, সে সবাই সরকারি দল হতে হবে এটা তো জরুরি নয়। আমি তো বলছি না যে সবাই সরকারি দল হবে, কিন্তু যেই লোকটাকে আপনি বা যে দলটাকে আপনি পার্টিসিপেটরি এখানে নিতে চান সংসদে, তাকে আমরা সুযোগ করে দিতে চাই কথা বলার, আমার ভুলটা ধরিয়ে দেওয়ার মতো একটা সুযোগ তার হাতে থাকুক। সেই জায়গাটা যদি আমরা তৈরি করতে চাই তাহলে তো এই পদ্ধতির বাইরে গিয়ে আপনি আর কোনো পদ্ধতিতে আপনার এই জাতীয় সরকারের যে রূপরেখার পদ্ধতি আপনি বলছেন সেটা তো আপনি এক্সিকিউট করতে পারবেন না। এক্সিকিউট করার জন্য এটাই হচ্ছে প্রক্রিয়া যে আপনি অংশগ্রহণমূলক বা পিআর পদ্ধতির সিস্টেমে তাদেরকে আপনার সুযোগ করে দিতে হবে। জি জনাব ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছ থেকে আমি বক্তব্য নিব, তার আগে একটু বিরতি নিব। আমি বিরতি যাওয়ার আগে যে প্রশ্নটা করতে চাই সেটি হচ্ছে, নিশ্চয়ই আপনি এটা বলবেন আনুপাতিক হারে ভোটের আপনাদের মানে মতামত, আপনাদের মতামত আমরা জানি, কিন্তু যেটি সামনে এসছে সেটা হলো দুইবারের বেশি মানে প্রধানমন্ত্রী না থাকা। এই বিষয়টি আপনারা স্পষ্ট করছেন না। আপনারা বলছেন দুইবার প্রধানমন্ত্রী হবে, এরপরে আবার গ্যাপ দিয়ে আবার হবে। স্পষ্ট করছি না কোথায়? না, স্পষ্ট করেছেন। তার মানে কি এটা কি এরকম যে এক ব্যক্তিকেই আপনারা সারা জীবন এটা সেই দল
আমি- যে আমি আমার কথা না, আমি- আমি তো জি। আমি তো ক্ষমতায় নাও যেতে পারি, নিশ্চয়ই জনগণ তো আমাকে ক্ষমতায় নাও পাঠাতে পারে। তো যেই দল ক্ষমতায় যাবে সেই দলের উপর নির্ভর মানে সিদ্ধান্তটা ছেড়ে দেওয়াটাই ভালো। এই কারণে যে এখানে না হলে আপনার সেই দল বা সেই ব্যক্তির বা সেই সংগঠনের বা সেই রাজনীতির যে গণতান্ত্রিক যে অধিকার, মৌলিক যে অধিকার, সেই অধিকারের একটা হস্তক্ষেপ করা হয়। আরেকটু খোলাসা করে যদি আপনি বলেন, যদি এটাই হয় যে দুইবার একজন একটি দলের থেকে নমিনেট, যিনি জয়ী হলেন তিনি প্রধানমন্ত্রী হলেন, আবার 1 বছর পর আবার হলেন, তাহলে তো- আমি বলি আমাদের মানে আইডিয়াটা ক্রিস্টাল ক্লিয়ার। জি, এখানে খুবই স্বচ্ছ, এখানে না বোঝার কিছু নেই। আমি প্রথমে যেটা আপনাকে বলেছিলাম যে এখানে এক ব্যক্তির দুইবার বলা হয়েছে, যে এক ব্যক্তি পরপর দুইবার। এটা কিন্তু আমরা যে এই ধারণাটা যখন আমরা দিয়েছি, আমরা সেই 2017 সাল থেকে এরপরে একই কথা কিন্তু আমরা বলে আসছি। আমাদের সে কথাটা কথার কি? পরিবর্তন, এক ব্যক্তি পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না। পারবে না, গ্যাপ দিয়ে আবার হতে পারবে। হ্যাঁ, পরপর গ্যাপ দিয়ে স্বাভাবিক। এইটা আসছে এখন, যখন সংস্কার কমিশনে আসলো তখন আসলো যে গ্যাপ দিয়ে তখন আমরা বললাম যে গ্যাপ দিয়ে আরেকবার হতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে আছে, কেউ কেউ ঠাট্টা করে পুতিনের কথা বলে, তো পুতিনের কথা বলে, সেখানে তো সেটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আছে। তারপর মনে করেন এটাও ছেড়ে দেওয়া উচিত, যে সেই দলের উপরে, সেই দলের কে হবে, কি বলে, মানে সংসদীয় দলের প্রধান কে হবে। হ্যাঁ। সংসদীয় দলের যিনি প্রধান হবেন তিনি তো প্রধানমন্ত্রী হবেন, তাই তো? তো সেখানে সেই দলের সংসদ সদস্যদের মতামতের উপর জিনিসটা ছেড়ে দেওয়া উচিত। তারপরেও আমরা বলেছি আলোচনা স্বার্থে যে ঠিক আছে, এর থেকে আরো বেটার যদি কোনো প্রস্তাব থাকে তা হবে, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সেগুলো। কিন্তু সংশয় যেটা, যে একই ব্যক্তি যদি এভাবে সারা জীবন প্রধানমন্ত্রী সারা হওয়ার জীবন তো যে- বলা হয়নি কাঞ্চন ভাই, বিষয়টা সারা জীবনের জন্য বলা হয়নি। মানে 2 বছর পর না। হলেন, 1 বছর গ্যাপ দিলেন, আবার আবার 2 নাও বছর হতে পারে। হলো। আপনি এটাকে ম্যান্ডেটরি ধরছেন কেন? কথার কথা, হ্যাঁ। তারেক রহমান আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। উনি তো দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নাও হতে পারেন। নিশ্চয়ই। আচ্ছা, তারপরে যদি হলো, যদি সেই দল জিতে, আবার আমরা যদি জিতি, তাহলে আবার হলো, সেই ব্যক্তি তো গ্যাপ দিয়ে থার্ড নাও হতে পারে, হতে পারে, না হতে পারে, হতেও পারে। হ্যাঁ। এখন মনে করেন যে এগুলো তো স্বাভাবিকভাবে সময়, বয়স, পারিপার্শ্বিক পরিস্থিতি, মানুষের জীবন মৃত্যু সবকিছু মিলেই তো এগুলো সিদ্ধান্ত। তো এগুলোকে কেন আমরা এত মানে করে ফেলতেছি, আইন কানুন দিয়ে বেঁধে ফেলতেছি? আমরা তো বলেছি সংস্কার, আজকে যে সংস্কারের কথা বলছি, 1-2 বছর পরে সেটাও কিন্তু সংস্কার পর্যায়ে পরে পরিবর্তন হতে পারে। মানে যে সংস্কার করা হলো ওইটা আবার হতে পারে। হ্যাঁ, প্রয়োজন হতে এটা পারে। আমাদের চলমান প্রক্রিয়া। এই জন্যই আমরা বলছি যে এখন বলা হচ্ছে না ছোট সংস্কার করলে ডিসেম্বরে নির্বাচন, বড় সংস্কার করলে জুনে নির্বাচন। ছোট সংস্কার ছোট বড় হতে পারে না। সংস্কার মানে সংস্কার, প্রত্যেকটি সংস্কার গুরুত্বপূর্ণ, ছোট সংস্কারটাও কম গুরুত্বপূর্ণ নয়। সেই কারণে বলছি এটা চলমান প্রক্রিয়া, এবং সেই কারণেই আমরা কিন্তু জাতীয় সরকারের কথা বলেছি, সর্বদলীয় সরকারের, জাতীয় সরকারের কথা বলেছি। বিএনপি ক্ষমতায় গেলে এককভাবে আমরা সরকার গঠন করব না, আমরা সকল দলের সাথে, সকল দলকে নিয়ে সেই সরকার গঠন করে আরো যে ভালো সংস্কার বা দেশের প্রয়োজনে পরিবর্তন আনার প্রয়োজন সেগুলো আমরা করব। যে ডক্টর মাসুদ ভাই বললেন যে সেটা তো হয়েছে, উনি সংখ্যানুপাতিক যে কথাটা বললেন, সেই সংখ্যানুপাতিক খুবই ভালো শব্দ শোনা যায়, কিন্তু আমাদের মতো দেশে এটা অচল। কেন অচল? এটা নতুন ধারণা, আমাদের জনগণ এই ব্যাপারে জানেই না, অজ্ঞ। আপনি জনগণ জানেই না যে কিভাবে করতে হবে। আপনি জনগণকে এটা নিয়ে যদি আপনি আরো 10 বছর আগের থেকে জনগণের সামনে যদি নিয়ে আসেন, জনগণের তো কিছু না, জনগণ তো সে নির্দিষ্ট মার্কা বা পছন্দের লোকটা সে ভোট দিয়ে আসবে। আমাদের দেশের জনগণ আসবে, আমাদের এই অঞ্চলের মানুষ সিলেক্ট করবে, নট অনলি না পলিটিক্যাল পার্টি, সেটা হতে পারে না। একটা পলিটিক্যাল পার্টি কথার কথা একজন অযোগ্য লোককে দিয়ে দিতে পারে। আমাদের দেশের মানুষ, আমাদের নির্বাচনী এলাকার মানুষ, সেই নির্বাচনী এলাকার যদি দেয়, জনগণ যদি অ্যাকসেপ্ট করে, তারপর আপনি কথা বলেন। জি, তো যোগ্য অযোগ্য কে সেটা সে ভালো জানে। এখন মনে করেন যে একটা আমি দিয়ে দিলাম মার্কা দল দিয়ে দিলাম, আর আমি ওখানে 300 লোকের নাম দিয়ে দিলাম, তো সেটা সে অযোগ্য তো হতে পারে। এখন মনে করেন যদি আপনি এই আগের পদ্ধতিতে আমরা যে নির্বাচন করি, প্রার্থী মার্কা দল,
তাহলে স্বাভাবিকভাবে আমার মানে ডক্টর মাসুদ ভাই এলাকা থেকে ডক্টর মাসুদ ভাই দাঁড়াবে, সেই এলাকায় বিএনপিও থাকবে। তো ডক্টর মাসুদ ভাই যদি যোগ্য হয় তো জনগণ ডক্টর মাসুদ ভাইকে ভোট দিবে। আমার লোক হয়তো পারবে না। আবার আমার এলাকায় দেখা গেল যে সেখানে আমাকে যোগ্য মনে করলো, ডক্টর মাসুদ ভাইয়ের দলকে যোগ্য মনে করলো না। তো সেভাবেই তো মানুষ সরাসরি তার প্রার্থীকে বা তার পছন্দের লোকটাকে ভোট দিতে চায়। আর মানুষ জানতে চায় আমি যে ভোটটা দিলাম তো প্রার্থী সেই লোকটা কে, তার যোগ্যতা কি, সে আমাকে প্রতিনিধিত্ব করতে পারবে কিনা, আমার সেন্টিমেন্টকে বুঝতে পারবে কিনা। তাহলে আমি এক জায়গা থেকে ধরে এনে বসাই দিলাম রাজনৈতিক দল, সেটা জনগণকে মেনে নিতে হবে, সেটা হতে পারে না। আর যেটা মাসুদ ভাই বললেন যে জনগণের সরাসরি অংশগ্রহণে সরকার পরিচালনা, এইটা হলো যে পদ্ধতিতে নির্বাচন আমরা করছি এর থেকে সর্বোত্তম পদ্ধতি হতে পারে না। না, আপনি যে কথাটা বললেন আনুপাতিক হারে ভোটের কথা, যদি আমরা যেটা বুঝি বা যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে প্রার্থী যে ভোটই পাবে, যে দলের প্রার্থী যারা ভোট পাবে সংখ্যানুপাতিক হিসাবে তার দল যদি একটা সিট পায়, দুটো সিট পায়, সেটা তারা পাবে না। আমি বললাম তো এই ধারণাটা আমাদের এই অঞ্চলে একেবারেই নতুন। আমরা আমাদের জনগণকে নিয়েই তো রাজনীতি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের প্রতিনিধি নির্বাচন করবেন, সে জনগণকে জানাবেন না যে আপনার প্রতিনিধি কে হবে, সেটার জন্য নির্বাচনী এলাকা ভিত্তিক। তাহলে তো ওখানে নির্বাচনী এলাকা থাকবে না। কেন থাকবে না? থাকবে না। তাহলে কিভাবে থাকবে নির্বাচনী এলাকা বলেন? আপনি মনে করেন যে 300 আসনে আপনি সেখানে তো 300 আসনে 300 প্রার্থী দিয়ে দিবেন, এখন যে আমরা যেভাবে নির্বাচন করছি। আর মাসুদ ভাইয়ের যে কথা বলছেন যে সেখানে শুধু দলের প্রতীকের উপরে তারা ভোট দিবে, আর দল থেকে 300 আসনের একটা মনোনয়ন ঘোষণা করা হবে যে এই 300 লোক আমরা যত পার্সেন্ট ভোট পাবো তত পার্সেন্ট অনুযায়ী এখান থেকে আমরা প্রার্থী বাছাই করে সেখানে দিয়ে দিব। তাই কি মাসুদ ভাইয়ের কাছে শুনতে চাই? এটা তো বোধহয় একটু গ্যাপ আছে আর কি। প্লিজ শুনি, ক্লিয়ার হই। একটা দল যে ইলেকশন করলো, মানে সারা দেশে আমাদেরও প্রার্থী থাকে, তাদেরও প্রার্থী, যে প্রার্থী যেটা প্রিন্সিপাল বলছেন ওই প্রক্রিয়াটা ইলেকশন হবে। আসন ভিত্তিক হবে না, মানে 300 মানে ক্যান্ডিডেটের নাম থাকবে না, আসন ভিত্তিক হবে। এবং সেখানে হওয়ার পরে ধরেন যে এক্স একটা পার্টি, সেই পার্টি 5%, 3%, 2% ভোট পেয়েছে তারা, কিন্তু সে কোনো আসন থেকে তার ক্যান্ডিডেট তুলে নিয়ে আসতে পারে নাই। এমন তার অবস্থা নাই যে সে কোনো একটা আসনে ফাইট করে সে সব দলগুলোর সাথে উঠে সে তার প্রার্থীকে বিজয়ী করতে পারছে। তো সেই দলটাকে আপনি তো কোনো ইস্যু রাখতে পারেন নাই, সে না সরকারি দলে আছে না বিরোধী দলে আছে। যেটা আমি বলছি যে এই 5%, 3%, 2% যে পার্টি ভোট ক্যারি করলো, আমরা আলোচনার ভিত্তিতে তখন সেখান থেকে এরকম 3-4টা পার্টি যারা এরকম 2% ধরে, আমরা 3% ধরে, 1% ধরে, তাদের থেকে আমরা আলোচনার ভিত্তিতে ভাগ করে যে এই পার্টি 3% তাকে 3 জন সংসদ সদস্য। কিন্তু প্রিন্সিপাল যে কথাটা বললো যে এই ব্যবস্থাটা একেবারে নতুন, জনগণের সাথে নতুন। আমাদের দেশের মানুষকে আমাদের এত বোকা ভাবা কি ঠিক হবে যে আমরা তাদের মাঝে 3 মাস 6 মাস একটা ওয়ার্ক করলে আমরা তাদের সামনে দিতে পারবো না? নতুন একটা প্ল্যাটফর্মের বা নতুন একটা বাংলাদেশের কথাই তো আমরা ভাবতেছি। আমি মাসুদ ভাইকে তাহলে এই যে আপনি বললেন যে আসন ভিত্তিকই নির্বাচন হবে, তো সেই আসনে কি প্রার্থী ঘোষণা করা হবে? যে ধরেন কথার কথা যে আমার হালুয়াঘাটে যে বিএনপির প্রার্থী অমুক, জামাতের প্রার্থী অমুক, বা XY যে এনসিপির প্রার্থী অমুক বা অন্য প্রার্থী বা অমুক, এই যে আমার নির্বাচনী এলাকার জনগণ কাকে ভোট দিবে? প্রার্থীকে ভোট দিবে কাকে ভোট দিবে নাকি বারকাকে? যদি বারকাকেই ভোট দেয় তাহলে সেখানে কি আমি নির্বাচিত হওয়ার সুযোগ পাবো না? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, উনি যে কথা বলতেছেন যে ছোট ছোট পার্টি তারা যদি অবদান রাখতে পারে না সরকারে বা সংসদে, তাদেরকে আমরা 2% দিয়ে দিলাম বা 2টা সিট দিয়ে দিলাম, সেটা আপনি কিভাবে দিবেন? সেটা একটা ব্যাপার। সেটা তো আনুপাতিক হারে বলছি না আমরা। তাহলে সারা দেশে যে ভোট পাইলো, সেই ভোটে সে কোথাও নির্বাচিত হতে পারলো না। মানে কোন আসনে সে 50,000 ভোট পাচ্ছে না, মানে কিন্তু সব মিলে সে 10 লাখ ভোট পাচ্ছে, মানে 2%, 3% ভোট পাচ্ছে। তার উপরে ভিত্তি করে আমরা যেই মানে পার্টিগুলো এসে আসছি, মানে সিনে আসছি বা যারা সংসদে আসছি, তারা আলোচনা করে এই পার্টিগুলোর মধ্য থেকে আমরা 2টা, 3টা, 5টা, কিন্তু নির্দিষ্ট একটি আসনে নির্দিষ্ট একটি ব্যক্তিকে যারা ভোট দিল তারা তো ওই আসনের জনগণ তো
মানে যে প্রার্থীকে ভোট দিল তাকে তো মানে তারা পেল না, সে এত দলীয় অন্য না একজন না, এখন আমার মাসুদ ভাই যে কথা না বলছেন, তারা পেলো, তারা মানে এখন আপনি যদি ওই আলোচনায় যান, সেই জায়গাটা থেকেই তো আমরা এই আলোচনাটা তুলেছি যে সে এই অবস্থায় পৌঁছতে পারে নাই যে তার প্রার্থীকে সে 50,000, 60,000 বা 1 লাখ 1.5 লাখ ভোট দিয়ে তার প্রার্থীকে সে বিজয়ী না করতে পারে। তাহলে তো আপনাকে প্রার্থী ঘোষণা করা যাবে না। ওই জায়গা বিএনপি থেকে তো- প্রার্থী ঘোষণা করতে পারবে না, হ্যাঁ। জামাতও পারবে না, বা অন্য দলও পারবে না। বলতে হবে যে আমার মার্কায় ভোট দাও, সেই মার্কার পার্সেন্টেজ অনুযায়ী মনে করেন যে বিএনপি যদি থাকে 100, জামাতের যদি থাকে 100, অন্য দল থেকে সেই 100 লোকে আমি পার্সেন্টেজ অনুযায়ী পরে নাম ঘোষণা করে দেবো, এরা নির্বাচিত হয়েছে। বিষয়টা কি এরকম? না না না, ওটা না, ওটা না। তাহলে? আর আমরা যেটা বলছি যে আমাদের এই ইলেকশন পদ্ধতিতে যে ভোটের রেশিওটা যেটা দাঁড়াবে, সেই রেশিও অনুযায়ী সিট পাবে দল, মানে দলগুলো। তাহলে তো মানে সালে ভাই যেটা বলছে মানে সেটাই তো হইলো, যে তাহলে প্রার্থীর কোনো আর ইয়া এই থাকবে না। প্রার্থী তো 300 প্রার্থী তো, হ্যাঁ। ধরেন এখন পর্যন্ত 300-র উপরে তো আমরা আছি। তো 300 প্রার্থীর মধ্যে তো এটা মানে 100-150 তো এটা হচ্ছে না, এটা হবে সর্বোচ্চ ধরেন কত হবে, 25, 30, 40টা সর্বোচ্চ হলে, কি সিট মানে হ্যাঁ এরকম বাকি রেশিওতে সিটে যেটা আসবে। কিভাবে ইলেকশন হবে? যে ইলেকশন এটা তো মানে ইসের মধ্যে দিয়ে আসবে, জনগণের রায়ের মধ্যে দিয়ে ওটা চলে এটা আসবে। বুঝলাম না। বিএনপি জামাত যেভাবে চলে আসে ওভাবে চলে আসবে, বা অন্য দল যেভাবে মানে আপনি বলছেন 300 সিটে নরমাল ইলেকশন হবে? ইলেকশন হবে। হ্যাঁ। নরমাল ইলেকশন হবে, হ্যাঁ। প্রার্থী এবং মার্কা দিয়ে ইলেকশন হবে 300 সিটে। যে আচ্ছা, যারা দলগুলো উঠে আসতে পারবে না সেই দলগুলোর মধ্যে সেটা থেকে আমরা কিভাবে বুঝবেন উঠে আসতে পারলো না? উঠে আসতে পারবে না, তা তো বিজয়ী হতে পারলো না না তারা। পারলো না, কিন্তু সেই দলকে জনগণ যদি সেখানে প্রত্যাখ্যান করলো, সেই দলের প্রার্থীকে প্রত্যাখ্যান করলো, তাহলে তাকে আমার কি দায়ী, মানে তাকে এই সংসদে তুলে নিয়ে এসে তাকে রাষ্ট্র পরিচালনার যে দায়িত্বে অংশগ্রহণ করানোর এই যে প্রক্রিয়ার কথা বলছেন, তো সেই প্রক্রিয়ায় জনগণ তো সেখানে তাকে আগেই তার সিটে আপনার নাকচ করে দিল যে না, এই দল বা এই প্রতীক বা এই প্রার্থী পারবে না, পারবে ডক্টর মাসুদকে আমি দিয়ে দিলাম। এখন আপনার সিটে 10,000 ভোট পাইলো, আমার সিটে একটা দল 5,000 ভোট পাইলো, আরেকটা সিটে 3,000 ভোট পাইলো, এরকম সারা বাংলাদেশের 300 সিটে ওই দল ধরেন কথার কথা মানে 2% পেল, 2% পেলো। তার মানে সে সংসদে 2 4টা সিট সে পাওয়ার মানে দাবিদার হবে। না, তাহলে এই জিনিসটাই তো আমরা বলছি ওই জায়গাতে, হ্যাঁ। এটা জনগণের যে অংশীদারিত্ব, জনগণের যে প্রতিনিধিত্ব, জনগণের যে আপনার সরাসরি ভোটে নির্বাচিত, এই জিনিসটার সাথে এই জিনিসটা সাংঘর্ষিক বলেই আমরা এটার বিরোধিতা সেটা করছি। যদি আমরা রাজনৈতিক ঐক্যমত হই তাহলে হ্যাঁ। তার এটা সাংঘর্ষিক থাকে না। না, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, রাজনৈতিক আপনি ঐক্যমতের শুনেন, ভিত্তিতে যখন আমরা এটা কোনো আসবো, না তখন ঐক্যমত সাংঘর্ষিক হবে। না, ঐক্যমত থাকবে না বা না, এটা ঠিক আছে, কিন্তু আমি আমার ধরেন জামাত যে এই জিনিসটা সামনে নিয়ে আসলো, বা অন্য আরো দু একটা দল নিয়ে আসলো, তো এনসিপি একবার বলেছিল এরকম কথা, পরবর্তী কি বলেছে আমার জানা নেই, পরে আবার আরেক ধরনের কথা বলেছে। তো এই জিনিসগুলো নিয়ে তাহলে তারা যেরকম আমরা সংস্কারের প্রস্তাব 2016 সাল থেকে দিয়ে আসছি, সেরকম সময় যদি তারা দিয়ে আসতো, এটার মধ্যে জাতীয় ঐক্যমত্য হতে পারতো। কিন্তু এইটা তো ধরেন রাজনৈতিক দল হিসেবে আমরাই তো কনফিউজড। জামাত কি বলতে চায়? আমরা ইতিমধ্যে সেপ্টেম্বরে এটা জামাত কি বলতে চায়? সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা না, এটা এটা বলেছি। গত সেপ্টেম্বরে তো 1 বছরও হয় নাই, তাই না? তো আপনারা যদি এই জিনিসটাকে রাজনীতির মাঠে নিয়ে যেতে পারতেন, জনগণের সামনে নিয়ে যেতে পারতেন, জনগণের মধ্যে যদি একটা ঐকমত্য সৃষ্টি করতে পারতেন। এখন তো ব্যাপারটা হলো যে এরকম, আপনাদেরই সমর্থক যারা ধরেন আপনার এলাকায় হয়তো আপনি এটা নিয়ে প্রচার করছেন, আরেক এলাকায় হয়তো করে নাই, সেই আপনার এলাকারই সমর্থক হয়তো এই ব্যাপারে জানে না। আর তাছাড়া আপনি মনে করছেন যে এই যে 300 আসনে আমাদের প্রার্থী মার্কা সব জিতে গেল, যারা হতে পারে নাই 2%, 3% করে তাদেরকে যে নিয়ে আসবেন, সেটা তো আমার তাহলে সংবিধানের মৌলিক যে চরিত্র, সেই চরিত্রের তো আমার পরিবর্তন আনতে হবে, বলতে হবে যে আমি এখানে অংশীদারিত্ব দিব। হ্যাঁ, পরিবর্তনের জন্যই তো আমরা কাজ করছি। সেই কারণে আমাদের বক্তব্য হলো যে এই জিনিসটাকে আরো আলোচনায় নিয়ে যেতে হবে। আমাদের থেকে এটার আমরা বলার সর্বোত্তম চেষ্টা করছি। পথ হচ্ছে সরাসরি জনগণ বা ভোটাররা সরাসরি প্রার্থী দেখে, মার্কা দেখে, দল দেখে সে ভোটটা সেখানে দিবে। সেখানে আমার প্রার্থীকে যদি দেখা গেল যে আমার দলেরই লোকজন হয়তো পছন্দ করতেছে না, তো জামাতকে ভোট দিবে, অসুবিধা নেই তো। জি, একটু ভিন্ন স্বাভাবিক। যদি যাই। জি। জি,
ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলের সাথে তো প্রথম দফায় সংলাপ এখনো চলছে। আশা করছে যে দ্বিতীয় দফায় হয়তো দ্বিতীয় দফার সংলাপ শুরু হবে মের দ্বিতীয় সপ্তাহ থেকে, এরপর তৃতীয় দফাও হওয়ার সুযোগ আছে। তো 2026 সাল পর্যন্ত নিয়ে যাক, অসুবিধা নেই। না, কিন্তু এই এটার মানে সমাপ্তি কোথায়, কিভাবে? দেখুন, এন্ডলেস বিষয় এখানে। আমরা প্রথম থেকে বলেছি যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। অন্যান্য সরকারের পতনের পর বা অবসানের পর 3 মাসের মধ্যে নির্বাচন হয়, কিন্তু আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদের পতনের পরে বা অবসানের পরে আমরা কিন্তু 3 মাসের মধ্যে নির্বাচন চাই নাই। আমরা একটি যৌক্তিক সময় সরকারকে দিয়েছিলাম। সিরিয়া কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে 2 বছর সময় দিয়েছে। কোথায়? একটা অভ্যুত্থানের পর, মানে সিরিয়ার কথা বলছি আর কি। সিরিয়া ভাই, সিরিয়ার সেন্টিমেন্ট বাংলাদেশের বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এই 90 গণ অভ্যুত্থান ঘটিয়ে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে। 24 গণ অভ্যুত্থান ঘটিয়ে আপনার বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছে, যেগুলো সিরিয়া, ইজিপ্ট বা ওই যে তুরস্কে সেগুলো হয় নাই। জি জি, তো সেই আমি যে কথাগুলো বলতে যাচ্ছিলাম যে আমরা বলেছি যে সরকারকে এই যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে একটি জাতীয় নির্বাচন করা। প্রয়োজনীয় সংস্কার কেন বলেছি? যে আওয়ামী লীগ গত 15 বছরে দেশের রাষ্ট্র ব্যবস্থাকে, নির্বাচনী ব্যবস্থাকে, বিচার ব্যবস্থাকে, আইন শৃঙ্খলা বাহিনীকে তছনছ করে দিয়ে গেছে, প্রশাসনকে তছনছ করে দিয়ে গেছে। এইগুলিকে নির্বাচন উপযোগী করার জন্য যে সংস্কারগুলো করা প্রয়োজন, সংস্কার করে আপনি নির্বাচন দেন। নির্বাচন দিলে জনপ্রতিনিধিরা ঠিক করবে কি কি সংস্কার হওয়া প্রয়োজন। তারপর সরকার 6টি সংস্কার কমিশন করেছে, আমরা মেনে নিয়েছি। আমরা সেই সংস্কার কমিশনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছি। এইটা আরো ভালো হতো যদি ডে 1 থেকে যদি তারা এই কাজটা শুরু করতেন, এবং এই কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোকে যদি অফিসিয়ালি আনঅফিসিয়ালি সংযুক্ত করে দেওয়া হতো, তাহলে এই যে এখন যে আলোচনাগুলো চলছে এগুলোর অনেক সিদ্ধান্ত আরো 4 মাস আগে হয়ে যেত। এতদিনে আমরা যেগুলো নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারতাম না সেগুলো নিয়ে আলোচনা হতো। কিন্তু আজকে এই যে এগুলোকে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে বা লাল ফিতার দৌলতের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হলো, ঢুকিয়ে দিলে আজকে এখন, কালকে এটা, পরশু এটা, এই সুযোগে আরেকজন বলছে এটা না করলে ওটা হবে না, ওটা না করলে এটা হবে না, একটা জটিলতার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে। তো এখন সেই কারণে আমরা বলি যে এইগুলোকে, যেটা প্রধান উপদেষ্টা প্রথম বলেছিলেন যে এই ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে যেগুলো ঐক্যমত্য হবে সেগুলো এক করে সেটা একটা চার্টারের সিগনেচার হবে, বাকিগুলো পরবর্তীতে ঠিক হবে। সেখানেই আমরা কিন্তু থাকতে চেয়েছি বা এখনো থাকতে চাই। তারপরেও বিএনপি সংস্কারে আমরা আগ্রহী, আমরা অত্যন্ত প্রয়োজন মনে করি। সেই কারণে নিজেদের উদ্যোগেই কিন্তু আমরা বারবার কিন্তু সংস্কার কমিশনের সাথে আমরা বসছি, নানান রকম আলোচনা করছি, শুধু দলের ভিতরে নয়। এই সংস্কার নিয়ে কিন্তু আমরা অপর রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আলোচনা করছি। রাজনীতির বাইরে যারা বোদ্ধা মহল আছে, রাষ্ট্রবিজ্ঞানী কিংবা সংবিধান বিশেষজ্ঞ কিংবা রাষ্ট্র রাজনীতি নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, ইতিবাচক চিন্তা করেন, আমাদের রাজনীতির সাথে ধ্যান ধারণার সাথে হয়তো তাদের মিল নাই, তারপর তাদের সাথেও কিন্তু আমরা মত বিনিময় করছি, করে আমরা এই জিনিসগুলোকে একটা জাতীয় ঐক্যমতে নিয়ে যেতে চাই। এখন ধরেন এই যে যদি অহেতুক আপনার জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করার জন্য যদি একটার পর একটা প্রথম দফা বৈঠক, দ্বিতীয় দফা বৈঠক, তৃতীয় দফা বৈঠক, এদিকে আবার কিছু রাজনৈতিক দলগুলোকে দিয়ে সেকেন্ড প্রোক্লেমেশন, গণপরিষদ নির্বাচন, আবার জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, আবার ধরেন ডিসেম্বরের থেকে সরিয়ে এটা জুনে করা, আবার ফেব্রুয়ারিতে আনা, আবার কি এপ্রিলে বলা, এগুলো বলে আসলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে যাতে আমরা সন্দিহান যে আসলে এই সরকার বা এই অন্তর্বর্তীকালীন প্রশাসন তারা এই জিনিসগুলোকে মানে গুছিয়ে আপনার নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে পারবে কিনা। আপনার কাছে আসবো ডক্টর মাসুদ। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছে, সেটা হলো যে দুটো প্রশ্ন আমার। এক, যে আমরা দেখলাম যে লন্ডনে মানে জামাত আমির ফিরে আসার পর খুব আর্লি ইলেকশনের কথা বলছিলেন, আবার তার কিছুদিন পরই সর্বশেষ ময়মনসিংহে যে জনসভা করলেন সেই জনসভায় জামাত আমির বলেছেন যে আগে জাতীয় নির্বাচন, তারপরে এই জাতীয় নির্বাচন, আগে স্থানীয় সরকার নির্বাচন, পরে জাতীয় নির্বাচন। এই যে বৈপরীত্য কোনো কিছু আছে কিনা, অথবা জাতীয় নির্বাচনটা তো এই মুহূর্তে অপরিহার্য, কিন্তু
আপনারা কেন স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন? আচ্ছা, মানে জাতীয় নির্বাচনটা যদি অপরিহার্য হয়, স্থানীয় নির্বাচনটা তার চেয়ে অপরিহার্য নয় কেন? কেন এটা আমি মনে করছি না। আজকে নাগরিক সুবিধার সাথে সম্পৃক্ত কি জাতীয় নির্বাচনগুলো নাকি স্থানীয় নির্বাচনগুলো? ফার্স্ট কোশ্চেন। দেখেন, একদম মানে তৃণমূল মানুষের সাথে নাগরিক সেবার সমস্ত বিষয়গুলো বলা যায় অলমোস্ট কলাপস হয়ে আছে। কোথাও কোথাও প্রশাসক দিয়ে কোন রকম, এটা প্রশাসক নিয়োগ দিয়ে আপনি একজন প্রশাসকের কাছে কতজন মানুষ যেতে পারে, কতজন মানুষ কথা বলতে পারে? আমরা তো রাজনৈতিক কর্মীও যেমন, আমি কিন্তু একজন সাধারণ নাগরিকও বটে। এগুলো তো আমি প্রিন্স ভাই আমাদের জানার কথা, বুঝার কথা, যে বলা যায় যে মানে 5% 7% কাজ হচ্ছে এগুলো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি আপনি স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, জামাত ইসলামী শুরু থেকে এটা বলে আসছে, এটা ময়মনসিংহে প্রথম বলে নাই। জামাত ইসলামী যে রূপরেখা দিয়েছে, আপনি যদি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মার্চ, এটা আমিরি জামাত কিন্তু 3টা কথা বলেছে, যে বিচার, সংস্কার, নির্বাচন কমিশন, 3টা জিনিস নিশ্চিত করে তারপরে আপনাকে নির্বাচন দিতে হবে। সেই জিনিসটা ঠিক না হয়ে আপনি যদি না করেন তাহলে কবে নির্বাচন হবে এটা উনি বলেছেন যে এটা আল্লাহ ভালো জানেন। এই জন্য যে আপনি একটু আগে যদি আমরা আমাদের আলোচনায় ধরি, যে আমাদের সামগ্রিক একটা নিজেদের চিন্তা দৃষ্টিভঙ্গির সংস্কার না করে, পরিবর্তন না করে, আমরা যতই মানে লাইন টানি, যতই রেখা টানি, যতই আইন কানুন করি, খুব একটা লাভ হবে না। হচ্ছে না তো, মানে আমরা 24শে গণঅভ্যুত্থানের পরে এখন শহীদ পরিবারের এটা দেখছি, আত্মহননের পথ বেছে নিতে দেখছি। কেন? আমাদের সামগ্রিক অবস্থার আমরা কোনো পরিবর্তন করতে পারছি না। আমি যদি আপনার কাছে জানতে চাই, বা আমাকে যদি জিজ্ঞেস করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যে এই মানে অভ্যুত্থানের পর এত আলোচনার মধ্য দিয়ে যে আমরা কিছু সংস্কার করে তারপরে কিছু সংস্কারের একটা দৃশ্যমান সংস্কারের কথা কি আমি এখন বলতে পারবো? যে এই মানে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় হোক, সরকারের উদ্যোগের কারণে হোক, যে আমরা দৃশ্যমান একটা সংস্কার জাতির কাছে তুলে ধরার মতো পয়েন্ট আমরা বলতে পারবো না। তার মানে হলো যে আমরা সংস্কারে হয় আন্তরিক নই, অথবা নির্বাচনের কথা বলতে গিয়ে আমরা সংস্কারটাকে কোনো না কোনো ভাবে আড়াল হয়ে যাচ্ছে। আবার যারা আমরা সংস্কারের কথা বলছি তাদেরকে কোনো না কোনো ভাবে মনে করানো হচ্ছে যে সংস্কার এবং নির্বাচনকে আমরা মুখোমুখি করে দিচ্ছি। ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে, দেশ স্বাধীনের 53 বছর পর তো এরকম নির্বাচন তো জাতি পেয়েছে। আমরা তো 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত 4টা নির্বাচন তো আমরা এরকম দেখেছি। সেগুলো তো নির্বাচন না, তার আগের নির্বাচনের মধ্য দিয়েও তো এরকম রাজনৈতিক নেতৃবৃন্দ তো জাতিকে বহু কথা বলেছে। জাতির কাছে এখন স্পষ্ট হওয়া উচিত। আপনি একদম এই কারণবাজার এলাকার অন্তত 25 জন লোক রেকি করে আপনি 25 জনকে জিজ্ঞেস করেন যে ভাই নির্বাচন না সংস্কার, একদম সিম্পলি আপনাকে বলে দেবে যে ভাই নির্বাচন করেন, ওই ভোট আমার অধিকার, ওটা দরকার আছে, কিন্তু আল্লাহর রাস্তায় আপনারা সংস্কার করেন, আল্লাহর রাস্তায় জাতিকে একটা ভালো জায়গায় আপনারা পৌঁছে তারপর নির্বাচনটা দেন। কেন? আমি আপনাকে 3টা জিনিস বলি। আপনি যদি প্রশাসনে আজকে যে অবস্থা, আমি কি বলছি? আমি বলছি যে প্রশাসনে এখনো ফেসিবাদের দোসররা বসে আছে। তো আমি একসাথে বলছি ফেসিবাদের দোসররা বসে আছে, সেই দোসরদের বসিয়ে রেখে আপনি মৌলিক কোন সংস্কার, পরিবর্তন, সংযোজন, বিয়োজন না করে আপনি তাদের দিয়ে একটা মানে অংশগ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন আপনি আশা করেন কি করে, বা কি করে আমাকে আপনি আশ্বস্ত করবেন? তৃতীয় হচ্ছে যে আপনি বিচারের জায়গায় যদি আওয়ামী লীগ আজকে দেখেন, তাদের মিছিল বড় হচ্ছে, তাদের নেতৃবৃন্দকে যারা একদম সরাসরি গুলি করার ভিডিও ফুটেজ আছে, যে সমস্ত লোকদের এই মানে অপকর্মের রেকর্ড আছে, সেই লোকগুলোর কত পার্সেন্ট আমরা গ্রেপ্তার করতে পারছি? তাদের অবৈধ অস্ত্র আমরা কতটা উদ্ধার করতে পারছি? এখনো প্রশাসনের কাছে মানে তথ্য হচ্ছে, আমরা পত্রিকার মাধ্যমে যেটা জানতে পারছি, যে 3/1 অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, 3/1 সন্ত্রাসীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নির্বাচিত সরকার নির্বাচনের মিনিমাম নিশ্চয়তা দেওয়ার জন্য যদি আপনি পরিবেশ তৈরি করতে না পারেন, তাহলে আপনি নির্বাচন নিশ্চিত করবেন কি করে? সেটার জন্য যৌক্তিক ব্যাপার হচ্ছে যে 300 আসনে নির্বাচন করার সক্ষমতা আছে কি নাই, এটা তো একটা এসিড টেস্টের অংশ হিসেবে আপনি স্থানীয় সরকারটাতে এটাকে একটা কেস হিসেবে আপনি নিতে পারেন, যে কেসটা, যে ইলেকশনটা স্থানীয়ভাবে হয়, ডিভিশনাল হয়। তো ডিভিশনাল করে তো আমরা বুঝার একটা সুযোগ থাকবে যে এই সরকারের সক্ষমতাটা কতটুকু আছে। মানে শেষ করতে হবে। জি, যে এইটা ডক্টর মাসুদ ভাই যে কথা বললেন, এটা আমার কাছে খুব একটা যুক্তিযুক্ত মনে হয়নি। যে এসিড টেস্ট, আপনার সেই নির্বাচনটাকে তোলার জন্য যে প্রশাসন দরকার, যে সংস্কার দরকার, সেই সংস্কারগুলো গত
মানে 8 মাসে অন্তর্বর্তীকালীন সরকার কেন করলো না? কেন অস্ত্র উদ্ধার হলো কেন না? জবাব তো কেন আমাদের সবারই কেন চাওয়া কেন উচিত। আপনার জি, আমরাও চাচ্ছি। আপনার তো সংস্কার, আমি তো আগেই বলেছি যে 5ই আগস্টে হাসিনার পতন হয়েছে, 8ই আগস্ট আপনার সরকার ওত নিয়েছে, 9ই আগস্ট থেকে কেন সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হলো না? কেন আমরা বিভিন্ন টাল বাহানা করে নির্বাচনকে প্রলম্বিত করছি? কেন আমরা আপনার ডিসেম্বর জুন এই সংসদের আগে স্থানীয় করে নির্বাচনকে আমরা প্রলম্বিত করছি? এইটার মধ্যে একটা দুরসন্ধি আছে বলে আমরা শেষ আমাদের করতে মনে হবে, আমরা শেষ করতে করব। হচ্ছে, জি। বাধ্য হচ্ছি। জি। এই কারণেই যে কখনোই এদেশের মানুষ স্থানীয় সরকার নির্বাচনের জন্য আন্দোলন করে নেই। জামাতও যে আন্দোলন করেছে আমাদের সাথে বা আমাদের পাশাপাশি কিংবা পৃথকভাবে, তারা কখনোই বলে নাই যে হাসিনার পতনের পরে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এই প্রথম আমরা জামাতের মুখ থেকে শুনছি। কেন? সেটারও তো একটা ব্যাখ্যা জামাতকে দিতে হবে। ওনারা বলছেন এসিড টেস্ট, যে এই ইয়ের আগে জাতীয় নির্বাচন করতে পারবে কিনা। সুষ্ঠু নির্বাচন এটা করতে তো পারবে কিনা একটা দরকার। খেলা না ভাই। না, সেটা এটা তো নিশ্চয়ই না। আপনাকে জাতীয় নির্বাচন আর- প্রশাসনকে এখনো কেন প্রশাসনের ভিতরে আওয়ামী লীগের ভূত, আমাকে এটা তো আমাদের বক্তব্য। জি। কেন কারা ডিসি নিয়োগ করলো, কমিশন আদায় করলো, তারা তাদেরকে শেষ আজকে করতে হবে। বিচারের মুখোমুখি কেন করা গেল না? আজকে সেই সময়ে ডিসি নিয়োগে কারা সচিবালয়ে রাতের পর রাত বসে আপনার কমিশন নিয়ে জি, ডিসি প্লিজ ভাই, নিয়োগ আমার করলো, হাতে একদম প্রশাসক সময়- নিয়োগ করলো, সময় নাই। তারা আরেকদিন আপনার- নিশ্চয়ই আমরা- আপনার সচিব নিয়োগ করলো, আরেকদিন সেগুলো নিশ্চয়ই তো আলোচনা আমাদের করতে ব্যাপার, পারবো। আমাদের জি, দেখার জি, ব্যাপার, কিন্তু জি। আমরা দেখতে পারি নাই। এগুলো নিয়ে প্রশ্ন উঠালেই বলা হয় যে আমরা সংস্কার কাজে বাধা দিচ্ছি। সংস্কার বিএনপি চায়, জি। চায় বলে আমরা মানে আওয়ামী লীগের অগ্নিগর্ভের মধ্যে আওয়ামী লীগের আজকে রক্ত একদমই সময় উপেক্ষা নেই। করে আমার মনে হয় 2016 সাল থেকে আমরা আপনি- সংস্কারের কথা আপনি বলে আপনার আসছি। বক্তব্য নিশ্চয়ই স্পষ্ট করে করতে পেরেছেন। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।